খালি এদের পড়ালেখার কথাই কইতাম, ঘরে আইলো কইতাম মা তোমরা সুন্দর করে পড়ো। এরম করতে করতে আমি কিস্তিতে টাকা উড়াইয়া দেই ফুদে মানুষে বিক্রি করে, কাপড় চোপড় অনেক বেচা কিনা হয়। আমি ওগুলো আইন এক এক জায়গাতে সাপ্লাই করে বিক্রি করতেছি এখন। ওই মিশিং আছে এখনো ঘরে আমার। তারপরে ওই 4 ভাই বোন ওই বাবার ঘরে ফালাই দিছে। আর বড় বোন তো বিয়ে হয়েছে, শ্বশুর বাড়িতে থাকে। আরেক বোনও বিয়ে হয়েছে, শ্বশুর বাড়িতে থাকে। 4 ভাই বোন বাপের ঘরে হালাইছে। 2 বোন বিয়াতি আর 2 ভাই ছোট ছোট। তখন বাপে 4 জন নিয়ে চলতে পারে না, দোকানও বিক্রি করে লাইছে। দোকানে মানুষে বাকি খেয়ে টাকা দিত না। আমার বাপে পড়ালেখা জানে না তো, খাতার মধ্যে লেখতো দিছি এগুলো, দোকান বিক্রি করে। পরে করতো কি, ওই বড় বোনে করছে কি ছোট 2 বোন টাকা নিয়ে আসছে। ছোট ছোট এই সময় আমি 8 বছর, ওইটা একটু 8 ছোট। বলে যে আমার সংসার, আমার সন্তান নাই তো, ওগুলোকে বড় করি। এভাবে নিয়ে আসছে। নিয়ে আস্তে আস্তে একটু বড় হয়েছি। পরে আবার আমার আম্মা নিয়ে গেছে আমাদের দোনো বোনদের দেশে। নিয়ে গেছে, দেশে থাকি। ওই বাবা যা আনে তাই খাই। বাবা এবার ওই মাছের নৌকা ছিল, নৌকায় যাইতো। নৌকায় যায় মানুষের নৌকায় কাজ করতো, মাছ পাইতো, ইলিশ মাছটা সেগুলো ধরতো। ওইভাবে সংসার চলতে 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 বাড়ি ছিল বড়। তো বাড়ির ভিতরে গাছ গাছালি লাগাইতো, সুগারি গাছ। আমার বাবার আবার একটা জিনিস আছিল কি, গাছ পছন্দ করতো, খালি গাছই লাগাইতো। সেভাবে গাছের সুগারি বিক্রি করতো। তারপর সবজি টবজি করতো অনেক পদের। এগুলা বাজারে বিক্রি করতে পারে। তাই আমার বোন ঢাকা থাকে, বলে যে আমি এইটারে নিয়ে যাব। তাই নিয়ে আসছে বেড়াইতে। আসার পরে যে বাড়িতে ভাড়া থাকে এই বাড়ির ওদের পোলা, পালক পোলা বলে। তো পালক পোলা বলছে, প্রথম বলছে ওদের পোলা পালক, ছোটকালে পালক আনছে। 2 ওয়াইফ 3টে বাড়িও 3-4টা। তো পালক পোলা এখন হঠাৎ করে আমার বোনের প্রস্তাব দিছে। আসছি আর 2 মাস পরে প্রস্তাব দিছে। আমার বোনে বলে যে না, ওই ছেলে না, ওনার বয়স হইব 35 বয়স। আমার হাজবেন্ডের। আর আমার 12 বছর। বোঝেন, মানে তখনও তো হাজবেন্ড হয়নি। না না না, তখন আপনার 12 বছর বয়স। ওনারও আগে বলে বিবাহ করছিল। ওই হিরোন খাইছে, পরে ওই ওয়াইফ চলে গেছে 2 সন্তান নিয়ে। এগুলো আমাদের কাছে মানে কিছু আমরা জানিও না, কিছু না। তখন ওই এক সন্তান মারা গেছে, এক সন্তান বলে ওর মার কাছে আছে। ও আবার ঢাকায় মেয়ে ছিল, ওর স্বামী বাগ থাকতো ওই মেয়েটা। এখন আমার বোনে ভয়তে ঘর ছেড়া দিছে যে আমরা চলে যাবো অন্য জায়গা, তাহলে আর নিতে পারবো না। রুম ছাড়ার কথা শুনে ওনারা চাল খাটাইছে যে এখন তো চলে যাবো এখান থেকে, মেয়ে তো আমরা পাবো না, আমাদের সার্থকের লাগে মেয়ের বিয়া করান লাগবই। তখন হঠাৎ করে আমার মানে নিয়ে যাইলো আমার বোনের ঘরেতে না, তার ঘরে আমি বসে বসে খেলতেছি তার বাচ্চার লাগে। তো বলে যে আসো এদিকে, ডাইকা নিল নিয়া। আর এই কয়দিন আমার মানে অনেক পরামর্শ দিছে যে তোমার ভালো হইব, আমাদের বাড়ি দেখো কত বড়, তুমি আমাদের কাছে থাকবা, আমি তোমার আদর করবো, এরকম বলতো টলতো। তো আমি অত মানে করতাম না। তারপরে হঠাৎ করে আমার কি নিয়ে গেল ওদের ঘরে, নিয়ে হলুদ টলুদ বাইটা টুইটা আমার শরীরে দেয়তে। এখন আমার বই নাইসা আমার রাগারাই করতেছে, পানি পরাই না খাওয়াইতেছে যে তাবিজ করছে তারা নাকি। পানি পরা কোনো কাজ হয় না, মানে আমি হও কই না, নাও কই না। তারা আমার হলুদ মলুদ দিতেছে, দিয়া টিয়া সুন্দর গোসল মোসল করে। তাদের আরেকটা বাড়ি আছে অন্য দূরে, ওই বাড়িতে নিয়ে গেছে। নিয়ে কাজী ডাইকা বিবাহ পড়াইতেছে। মানে আমার ওই আপনার গার্ডিয়ানের পারমিশন ছাড়া গার্জিয়ানের মাথা ফাটা লাইছে, আবার আমার বোনের মাথা ফাটা লাইছে। বিবাহ পড়াইতেছে। বোনের জামে আবার চাকরি করতো সিও অফিসে। তখন মাথা ফাটা লাইছে, ফাটাইছে। আমার বোনের তো মাথা বেন্ডিশ নিয়ে চুপ করে বসে রয়েছে, আর যায় নাই। তখন ওনারা গার্জিয়ান ছাড়া নিয়ে বিবাহ পড়াইছে। আমার এই কবুল কইতে বইছে, আমি 3 বার কবুল কইছি, এতটুকু জানি। আইসা এখন আমার বোনের সালাম করতে গেছি, সালাম দিতে গেছি, পর আমার বোন একটা লাথি মারছে 2টা, যে এই আমার কাছে আসবি না, তুই যা যারা তোর বুদ্ধি দিছে। আপনার নিজেরও কি ইচ্ছা ছিল? না, আমি কিছুই বুঝতাম না, না যে বিয়া কি জিনিস সেটাই বুঝতাম না। আর ওরা আমার কি করতেছে আমি নিজেও বুঝতাম না। ওরা কি করছে আমার আমিও নিজেও জানি না। তখন লাত্তি দিছে, চলে আইসি ওই শাশুড়ির কাছে চলে আইসা। এখন বলি যে আমার বোনে তো আমার জায়গা দিব না রুমে, বলে যে তুমি আমার রুমে থাকো, পরে একটা বাড়াইটা যে লেগে ওই রুমরা তোমাদেরকে দিব বইলা। পরে আমি ওই রুমে ঘুমাইছি। পরে 15 দিন পরে একটা রুম খালি হয়েছে, বাড়াইটা চলে গেছে। পরে এই রুমটার ভিতরে একটা চৌকি আর একটা ফ্যান আমার শাশুড়ি কিনা আমার ওই ঘরটা দিচ্ছে, আর কিছু হান্ডি পাতিল। বলে যে সংসার করো। এই 15 দিন পরে স্বামীর সাথে মানে এখন এক ঘরে থাকবো, এই প্রথম জি। আর এই 15 দিনের ওই শাশুড়ির কাছে ঘুমাই। তো এই 15 দিন এখন আমার বোনের রুম ছাইরা চলে গেছে এখান থেকে। এখন ওই শাশুড়ি ঘরটর দিছে, ওদের সব কাজ করি টরি, ওনাদের কাজ করি সকাল থেকে সারাদিন, ওদের লগে খাইতে খাইতে পরে বলে যে তোমরা আলাদা রাইন দেখাও। তখন আমি আলাদাই আমার হাজবেন্ড নিয়ে রাইন ওদিনকে ঘরে দিছে পরে রাত্রে দেখি কি ডুইলা আসছে লোকটা। আচ্ছা। তারপরে রাত্রে
উনিও ঘুমাইছে, আমিও ঘুমাইছি। সকাল উঠছি, এখন শাশুড়ির কাছে গেছি, বলছি। শাশুড়ি পরে কয় কি তুমি পেশু সইসা আসো ওই নাস্তা খাইতে। তখন নাস্তা খাইছি, খাইতে খাইতে এমনি সংসার করতে করতে 1 মাস মানে হইয়া গেছে। পরে বাবু পেট হইছে। আচ্ছা, হইছে পরে বমি করি, তো বুঝতাম না যে 1 মাসের মধ্যেই। 1 মাস। আপনার বয়স তখন কত? তখন ধরেন 10-11 বছর। 12 বছর বিয়ে 12 হইছে। বছর বয়স। আর আচ্ছা, 1 মাস পরে বমি হইতাছে। ওকে। ওই লোকটার বয়স বেশি না, ওনার 35 মতন বয়স। আচ্ছা আচ্ছা, যাই হোক, ওনার তো সতর্ক হওয়া উচিত ছিল। ঠিক আছে, বলেন। হ্যাঁ, না, শাশুড়িরে তো সতর্ক করে নাই, তারাই তো কিছু কইরা বোঝাই নেই আমারে কিছু। আচ্ছা, আপনি তো কিছু বিষয়টা বুঝতেনই না একদম। না, তখন মানে বুঝতামই না যে বাচ্চা হইলে আমার ক্ষতি হইব কি ভালো মন্দ। তখন বোন বুঝতে পারছে যে বমি করে কেন। তখন বোন বললো যে আমার কাছে একটু আসবি তুই, মানে দূরের থেকে বোন আদর করে, দূরের থেকে বলছে আমার কাছে একটু আসবি। আমি বলি কেন? বলে আসে দিকে গেছি। পরে একটা কাঁচা আনারস নিয়ে কাইটা খাওয়াইছে, এটা আবার আরেকটা বাড়াইটা দিয়ে খেলাইছে। দেখা শাশুড়ির কাছে বইলা দিছে, শাশুড়ি হাজবেন্ডের কাছে বইলা দিছে। তো রাইতের বেলা ওই নিশা খাইয়া আমার বোনের পুরা কাপড় চোপড় মাথায় উঠাইয়া বকাবকি স্টার্ট লাগাইছে। ওকে, আমরা এখান থেকেই ফিরবো প্রিয় শ্রোতা। একটা ছোট্ট বিরতি নিচ্ছি। আপনারা শুনছেন প্রাণ মিস্টার ম্যাঙ্গো ক্যান্ডি প্রেজেন্স জীবন গল্প। আমি আরজি কিবরিয়া আপনার সঙ্গে রয়েছি। এখানে আমি একটা কথা অবশ্যই আপনাদেরকে প্রথমে বলেছি, আবারও বলছি, আজকে মূলত 10 থেকে 11 বছরের আসমার একটা কন্যা সন্তান, সে ভিকটিম, সে রেপড, তাকে নিয়ে স্টুডিওতে সে এসছে এবং এটা হয়েছে সইরা চইলা গেছে। এখন এমনি বাচ্চা পেড়ে 9 মাস হয়েছে। তখন মানে আমার বাচ্চা হইব আজকে ডেলিভারি, শাশুড়িরা দায়টাই নিয়ে আসছে। নিয়ে আইসা শাশুড়ি 9 মাসের মধ্যে কি আপনি বাড়ির সঙ্গে যোগাযোগ করা? না, আপনার আমার বাড়িতে বাবা মা কেউ আসে নাই। কেউ জানার পরেও আসেনি? না, কেউ আসে নাই। তখন দায় আনছে। ওই সারা রাত আমার শাশুড়ি আমার কাছে ছিল, আর একটা বাড়াইটা এরকম মানে থাকবো ওরকম প্রস্তুতি নিচ্ছে তারা। তখন একটা বাড়াইটা ছিল ভালো। কোন এলাকার ঘটনা এটা? এটা আমি দোলাইপাড় থাকতাম তখন। দোলাইপাড়, ঢাকার দোলাইপাড়? ঢাকা দোলাইপাড়। ওনাদের নিজেদের বাড়ি? ওনাদের নিজের বাড়ি। আমি তো ওনাদের পালক ছেলের বউ, বুঝেন না? পালক ছেলের বউ ছিলেন আপনি। আচ্ছা, তারপরে? হ্যাঁ, তারপরে আমার প্রথম সন্তানই কি সেই সন্তান? ওই হচ্ছে সে, মানে বড় মেয়েটা? আরেক ছেলে আছে। ও, আরেক ছেলে আছে আপনার? তাকে নিয়ে আসেননি এখানে? ওর বয়স কত? ও এখন বড় হইছে, বিবাহ করছে, 21 বছর হইছে ও, ছেলের। ওই 21 বছরের ছেলের গল্প বলছেন আপনি? সম্পর্ক নাই। আচ্ছা, ঠিক আছে, সেই গল্প হয়তো ধারাবাহিকভাবে আসবে। তখন মানে একটা সাইডের বাড়াইটা ছিল ভালো, বলে যে এখন যাই ওর বোনের কাছে, অনুরোধ করে নিয়ে আসি ওর বোনেরে। তখন বলে যে এই ছোট মানুষের পেটে বাচ্চা হইছে, বাচ্চা হইতে দিলে তুই মারাও যাইতে পারে কি, তো তুমি আমার বোনেরে অনুরোধ করে নিয়ে আসছে, পায়ে হাতে দুইটা যে আস তুই একটু ওরে দেখিস। তখন আমার বোনে চলে আসছে, আর থাকতে পারে নাই। আচ্ছা, আইসা সারা রাত আমার সাথেই করছে। সকালবেলা আমার ওই ছেলে বাচ্চা হইছে। আচ্ছা, হয়েছে পরে আমার হাজবেন্ড মিষ্টি আইনা খাওয়াইছে সবাই। খাওয়ানোর পরে আমার হাজবেন্ডের মানে বাবা মা কোথায় আছে কি আছে আমরা কিছুই জানি না। আসল বাবা মা নাই বলছে ওনারা, কোনো ভাই বোনও নাই মনে হয়, এরকম কেউই নাই মনে হয়, এরকম জানি। তারপরে খাওয়াইছে আস্তে আস্তে একটু বাবুটা 5 মাসের হইছে। আর হঠাৎ করে ওই রাস্তায় মারামারি করছে, ওই ওষুধ কোম্পানির 2টা লোকে মারামারি করছে। ওই ছেলের বয়স 5 মাস। মারামারি করছে, পরে ওনারা ধরাই দিছে ওই মালিকে, মানে আরেকজন ভাই এরকম পালক আর একটা ছেলে হলো মারামারি করছে, ধরাই দিছে পুলিশ দিয়া। আমার হাজবেন্ডে ধরাই দিছে, আমি জানি না। তো এই নাইট গিয়ার এসে বলে যে সালমা তোমার এই হাজবেন্ডে তো ধরাই দিছে তোমার শ্বশুরে। পরে আমি কি করবো আর জানি না, সকালবেলা হইছে। এখন বলে যে আমার শ্বশুর ডাইকা নিয়ে বলে যে তুমি আমাদের ঘরে খাওয়া দাওয়া করবা কিন্তু। পরে আমি ওই ওনাদের ঘরে একবেলা যাই, খাই, আর ওই বাচ্চাটা নিয়ে থাকি এরকম করে 2 মাস। এখন আমার বাবার বাড়ির মানুষ শুনছে ওই কথা, শুনে আমার বাবা চলে আসছে, আর থাকতে পারে নাই। আচ্ছা, চলে আসছে, গাছ বেচছে দেশে, বেচা গাড়ি ভাড়া নিয়ে আসছে যে আমার মেয়ে নিয়ে যাবো আমি। ওইটা শুনছে, কাটতে জানি না, বড় বোনেরতে জানি। পরে আসছে, পরে এরা যাইতে দিব না, যে না ওর স্বামী নাই, ওরে দেওয়া যাবে না। আচ্ছা, মানে এত ফাঁসান দেয় নাই। তখন আর আমার বাবা ফিরত চলে গেছে। তো পরে আমার শ্বশুরে একটা লোক দিয়া জেলখানায় পাঠাইছে যে তোমার হাজবেন্ডের দিকে আসো। পরে আমি গেছি, আর আমার হাজবেন্ড মানে আমি কই চলে যাম গা, আর এর ভাত খাম না, অনেক মাইর ধরেও করতো। পরে আমি কি চলে যাম গা, না বোন তুই যাইস না, আমি সারা পাইলে তারপরে তোরে নিয়ে তোর বাবার বাড়িতে যাম। এটা আপনার বলছে? আমার হাজবেন্ড বলে জেলখানার ওই খাসা দুইটা। হ্যাঁ, পরে আমি কই থাক, লোকটা হাজার বাবা মা নাই, এতিম, এই খারাপ হইলো তো এমনি খাওয়ার খাদ্য দিত আমারে, মানে বাজার কোনোটা বাদ রাখতো না। আমি একটা জিনিস বুঝতে পারছি যে ওই বাড়িতে মূলত ওই ছেলেটার সঙ্গে আপনাকে বিয়ে দিয়েছিল যাতে বাড়ির কাজকর্ম আপনাকে দিয়ে করানো যায়, ওই পালক ছেলেকে। কিন্তু ওই লোকটা আমার হাজবেন্ড কেমন মানে নিশা খাইতো, রাইত হইলে দিন হইলে ভালো থাকতো।
আচ্ছা রাইতে মদও খাইতো আর গাঁজা সিগারেটে বইরা ওগুলা ঘরে বসে বসে খাইতো। আচ্ছা আচ্ছা এমনি এমনি করতে করতে ওই ছেলেরা একটু হাঁটিন্ন হইছে পরে এর কয়েক বছর আবার বাচ্চা বেড়ে গেছে, তারা কোনো ব্যবস্থা নিতে বলে নাই দেখে আমিও বুঝি নেই। আর আমার বাবা আমার ফ্যামিলিও ব্যবস্থা নিতে বলে নাই। আবার বাচ্চা পেট হয়ে গেছে, ওই এই যে মেয়েটা পেট হইছে। আচ্ছা এই মেয়েটা, হ্যাঁ বড় মেয়েটা মেয়েটা। পেট হইছে রে। প্রতিদিন পর্যন্ত রাত্রে হইলে নিশা খাইয়া না অনেক অত্যাচার করতো। পরে করতাম কি জানেন, মানুষের ঘরে যাই আর রাত্রে পলাই থাকতাম। মানুষের ঘরে পলাইতাম, চুপ করে বসে থাকতাম, ওই হামতাম কইরা টইরা শুয়া পড়তো যেসব, তখন আসতো। তখন ঘরে যাই চুপ করে শুয়ে থাকতাম। পরে এতই খারাপ ছিল, রাত্রে হইলে কি করতো, পেশাব করে দিত বিছনার ভিতরে। প্রতিদিন দিত, ও জানে, ও দেখছে বড় হইয়া, প্রতিদিন পেশাব করে এটা কি দিত। ইচ্ছা করে করতো? জানি না, ওই মদ খাইতো, প্রচুর খাওয়া খাইতো, ও, একবার আচ্ছা, মানে কাপড় কোনো মাথা balance তুলাইতো, থাকতো না, হ্যাঁ। রাস্তা দিয়ে মানুষের বকতে বকতে আসতো, কিন্তু কোনো মহল্লার মানুষে ওরে কিছু কইতো না, কইতো পাগল থাক কিছু। কোনো বাড়িওয়ালা দেখলো কইতো সালামান কি দিত লোকটারে, মানে ওরে সালাম দিত হেরা উল্টা, মানে একটু পাগল টাগল ছিল টাইপের বসে। ছিল। হ্যাঁ আচ্ছা, আচ্ছা, আচ্ছা। ওরকম করতো। রাত্রে আমি- ভয় পাইতাম, ভয় পা ঠেলা আমি খাটের নিচে ঢুকা চুপ করে বসে থাকতাম। তখন তাদাম বাড়ি বিশ্রে বুসরে আসতো, পাইতো না, তখন চুপ করে শুয়ে থাকতো। শুয়ে থেকে ওই পেশাব করতো, সকাল হইলে জানেন ওই পেশাব গুলা ধোয়া লাগতো আমার, খাতা করতো, শাশুড়ি কইতাম। আবার দেন সকালে রাইতে জ্বালানি খায়, তারপর সকালে তাও কাজ করা লাগতো, সংসারের কাজ করে আবার আমারটা করতাম। এমনি এমনি ওই বাচ্চারা ফেট হয়েছে, তো ওই বাচ্চারা ফেট হয়েছে, ওই মার খাইতে খাইতে ফেট হয়েছে। ওর 7 মাসের সময় বাবার বাড়িতে চলে গেছি। আচ্ছা যে এখন আমার বাচ্চা হইব, যদি মইরা যায় বাচ্চারা, তখন বাবার বাড়িতে গেছে, বাবা মা যত্ন করে ওই মেয়ে ওই অনেক কষ্টতে 1 মাস পরে। এখানে আরেকবার একটু বলে রাখি প্রিয় শ্রোতা, উনি 3 সন্তান নিয়ে এখানে এসেছেন। যে বড় সন্তানের গল্প বলছিলেন, ওই বড় সন্তানের বয়স এখন 21 বছর এবং ওনার সঙ্গে ওনার ব্যক্তিগত আর কোনো সম্পর্ক নাই। আর উনি যেই সন্তানের কথা এই মুহূর্তে বললেন, বড় মেয়ে তার, সেই বড় মেয়ে এই মুহূর্তে আমার সঙ্গে স্টুডিওতে আছে। আমি একটু আপনার সঙ্গে কথা বলি। হ্যাঁ, আপনার মা যেটা বলল, মাইক্রোফোনটা নিয়ে নেন, আপনি কাছে নিয়ে নেন। হ্যাঁ, আপনার মা যেটা বললো সেটা কি ঠিক? মানে বাবা সম্পর্কে যেটা বললো সেটা কি জি ঠিক? জি জি, আপনি নিজে দেখেছেন এরকম? এমনকি আমি নিজেও দেখেছি। জি এরকম মাতলামো করতো রাতের বেলা এরকম জি খেটে জি, এসে? একটা রাত আমরা ঘুমাতে পারতাম না, মশারির মধ্যে আগুন ধরায় দিত, তারপরে ছুরি ধার দিত, my আমার God. আম্মুর কল্লা কাটবে, মানে আমরা অনেক ভয় পেতাম। একটা দোনো রাতও ভাই বোনে ঘুমাতে ভয় পারতাম না ঠিক মতো। মানে আমার যতটুকু মানে জ্ঞান হওয়ার পরে আমি যতটুকু আমার মনে আছে ওই ঘটনাগুলো, রাত্রের ঘটনাগুলো। 4-5 মাসের তো বছরের ছিল, 4-5 বছর 6 বছরের ছিল, নিয়ে গেছি। ঠিক আছে, তা আপনি যেটা বললেন যে আপনার বাড়িতে গিয়ে যাওয়ার পরে যত্ন করলো, হ্যাঁ, যত্ন যত্ন করে তারপরে 1 মাস পরে ব্যথা, প্রচুর ব্যথা, অল্প বয়সে মা হইছে, ওই ছেলে ছোট 2.5 বছরের, ওই ছেলে 2.5 বছরের, অনেক সুন্দর একটা ছেলে। তখন এই মেয়ে হইব, অনেক ফকির পাকড়া বাবা মা দেখায়া দায়টাই আইনা দাঁড়ে সহায় রাখে। তারপরে ডেলিভারি হয়েছে একটা মেয়ে, ছোট একবারে, ওজনও কম, পুষ্টি নাই কোনো শরীরে। তারপরে হয়েছে পরে আমার বাবারে ওই এর ভিতরে চলে গেছে, চলে যায়, বলছে আমার বউ নিয়ে যাবো। বলে আমার মা বলছে ডেলিভারি ছাড়া আমরা দিব না। তখন বলে যাচ্ছে, তো আমি চলে যাই। 2 দিন থেকে ও চলে আসছে ঢাকা। তখন চলে আসছে পরে ও ডেলিভারি হয়েছে পুষ মাসের 15 তারিখে। ও হচ্ছে শীতের মধ্যে রাত 3টার দিকে হয়েছে। পরে ওরে নিয়ে 15 দিন পরে আমি ঢাকা চলে আসছি। আচ্ছা, আমার ছোট বোনটারে নিয়ে চলে আসছি ঢাকা, লগে করে নিয়ে আমার বাবাই লঞ্চে উঠাই দিচ্ছে। ওরা আইন না সংসার করতেছি এমনি। ওই প্রতিদিন রাত রইলে খাইয়াই অনেক অত্যাচার করে। একদিন করছি কি জানেন, আমার মারণের লাগিয়া বিশ্রাইতেছে দিনে মদ খাইয়া, পরে মারতে পারে না। আমি ইচ্ছা করে কলের দিকে চলে গেছি যে না মাত্রে। খাটের স্ট্যান্ড ছিল আগের দিনে, কিন্তু দাঁড় উপরে কারা থাকে না খাটের, এভাবে নিয়ে এই আমার মাথার ভিতরে এই শিলি হয়েছে 4টা, দেখেন এই শিলি মাথায় বাড়ি দিয়েছিল, মাথায় বাড়ি দিয়া মজক সহকার বার করে লাইছে। Oh my God! তখন আমার শাশুড়ি করছে কি, ওই শাশুড়ি আবার এমনি আদর করতো, মিশা কথা কম না, আমার অনেক আদর করতো, এখনো আদর করে। সে করছে কি জানেন, আমারে মানে নিয়ে গেছে ডাক্তারখানা, নিয়ে এটা শিলি দিছে। যখন না শিলি দেয়, গিট্টুগুলো এম করে টান দিয়া গিট্টু দেয়, ওই সময় সুতা ছিল, সিলাই টিলে বাসাইছি। আর 1 সপ্তাহ পরে ওই শিলিগুলা যেসব খুলছে, আমি জানেন ওই অজ্ঞান হয়ে পড়ে গেছি ওখানে। তারপর বাসাইছি, আবার সংসার করতেছি এরকম করে সংসার করতে। একদিন করছি কি জানেন, আমার এই বাথরুমের ভিতরে পলাই রয়েছি, বাথরুম ভাঙ্গা, টয়লেট ভরা ছিল, নিচে টিন সাইড বাড়িতে থাকি না,
আমার ওই শাশুড়ির সামনে শ্বশুরের সামনে আমার করছে কি জানেন, বাড়াইতে থাকে 22টা, ওই বাড়াইতারা সাক্ষী এখন ওই বাড়াইতে দোলাই পারা আছে। ওই বাড়াইতে সামনে আমার করছে কি জানেন, বাথরুমে পালাইছি না, বাথরুমের দরজাটা ধাক্কা দিয়া ঢুকে আমার এই মুখটা আছে না ওই বাথরুমের গুয়ের ভিত্তে ডুমায়া ধরছে, আমার এই শরীরটা পুরো গু দিয়া বেরিয়ে আছে। আর এমন জোরে ঘুষা দিছে বুঝলেন, এই জায়গাটা এরকম করে এগুলো কি সেই খাওয়ার পরে মদ খাওয়ার পরে এরকম খাইয়েই করতো। এটি বালা থাকলে কিছুই করতো না, সে মদ আর গাঞ্জা খায়া খাই এরকম করতো। ওরম করতে করতে ও বাচ্চার বয়স 4 বছর হয়েছে, এরম মার খাইতে খাইতে অনেক হেরা বার করে দিছে। ওই শ্বশুর মানুষ আর সহ্য করতে পারে না এই ছেলের ও ওই মানে জ্বালা। আপনার যারা পালক হ্যাঁ, পিতা তারা যাদের ছিল সহ্য তারা- করতে পারে না দেখে তারা করছে কি, মাল সামানা সব ঘরেতে নামে বাইরে ফালাই দিছে ফিক্কা মেরা, যে আমাদের বাড়িতে যাও গা বাবা, তোমাদেরকে রাখতে পারব না। তখন একটা অন্য বাসায় ঘর নিছি আমরা। এখন আমি কিছুই বুঝি না, থানাও কিছু বুঝি না, বাবা মাও দিয়ে নেয় না, কিছুই বলে না, আর শ্বশুর বাড়ির মানুষও কিছু বলে না, আমি কিছুই বুঝলাম না, রাগা করা। এরকম করতে করতে পরে এই মাইয়ার 4 বছর বয়স হয়েছে, হুম, আর ওই ছেলে একটু বড় হয়েছে, 6 বছরের হইব মানে 6-7 বছরের, আর ওর 4 বছর। তখন ওরে 4.5 বছর হয়েছে, আর ওরে ভর্তি করছি একটা মাদ্রাসায় ওইখানে। আচ্ছা, কইরা এখন আমি কি করি জানেন, ওই আকরবাতি আছে না, ও নিশাবানি খায়, অত টাকা দিত না, 60 টাকাই না দিত রাত্রে বাজার করার জন্য, আচ্ছা, আর এরকম সব খাইয়া লইতো। ওই দিয়ে আমি ওই টুকটাক 12 টাকা কেজি চাল ছিল তো, তো আর ডাইল ছিল, সব তো মাংস ছিল 60 টাকা, তো ওই 1 কেজি চাল আনলে আমরা সুন্দর 2 দিন হইয়া যেত, আধা কেজি করে, অত খাইতাম না। আকরবাতি আছে না, এগুলা ওদিকে দেয় বাড়ি বাড়ি আচ্ছা, বানাইতে। তখন আমি মানুষে বানাই দেখে দেখে শিখছি, তো প্রতিদিন 3 কেজি বানাইতাম। সিয়ারি খাইয়া অনেক বাড়াইতে ঘুমাই থাকতো। সেহরি, হ্যাঁ, আমি ঘুমাইতাম না, আমি ওই বৈশা বৈশা ঘরের মধ্যে ওই গোলাইতাম, গোলাইয়া বইয়া বইয়া বানাইতাম, তো আগরবাতি? সবাই বেশি বানাইতাম, আচ্ছা। 4 কেজি কি 4.5 কেজি বানাইতে পারতাম। আগরবাতি, জি, আচ্ছা, বেড়ারা দিয়া যায় বাসায়, গুড়িও দিয়া যায়, গোলায় নিতে হয় আটার মতন করে। আচ্ছা, তো বানাইতে 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 ওই বেবিও আমার শিক্ষা লাইছে ওগুলা। মানে আপনার তো বড় মেয়ে? হ্যাঁ, ওই মেয়ে 4.5 বছরের মেয়ে শিক্ষা লাইছে দেখতে দেখতে। আচ্ছা। তো ও একবার মতন বানাই দিত আমারে, যেরকম বানাইতাম মাইজি ওরে ভর্তি করছি একটা মাদ্রাসায়। আর ওই 4.5 কেজির মতন বানাইতাম, কোনোদিন 3 কেজি বানাইতাম, বানাই রাখতাম, পরে লোক আসলে নিয়ে যেত, এক লগে 1000, 1200, কত টাকা পাওয়া যেত? 1500, 1200 এরকম পাইতাম 10 দিন 15 দিন পরে। 10 দিন 15 দিন পরে? হ্যাঁ, 10 দিন পরে। বহুত কঠিন কাজ। কঠিন অনেকগুলা, এতগুলা হইতো 1 কেজি। ওগুলা রাস্তায় সুগার লাগতো, মিল্লা মিল্লা আচ্ছা, সুগার আচ্ছা। পরে আবার বাইন্দা রাখতাম, আচ্ছা। তো লোকটা নিয়ে যেত। তো এই 10 দিন 12 দিন পরে 1500-1200 টাকার মতন আইতো। আচ্ছা, আইলে আমার কাপড় চোপড় আমি নিতাম নিজেরটা, ও বাচ্চারে কিছু দিতাম, দিয়ে দিয়ে বাচ্চা মাদ্রাসায় ভর্তি করছি। করার মনে 2 মাস কি 4 মাস পরে হিরণ ধরছে। এখন ওই পাকঘরে বৈশা বৈশা খাইতো প্রথম অন্য মানুষের সাথে। আপনার জামাই? তখন হিরণ ধরছে, পরে এখন আমি বুঝি না যে ও কি খায়, এটা খাইয়াটে ঘরে যাই চুপ করে দমন ধরে শুয়ে থাকতো। এখন আর আমার সাথে ওই মারামারিটা কম করতো, ওইটা খাওয়ার পরে মারামারিটা কম করতো, কিন্তু টাকা চাইতো আমার কাছে, খালি টাকা না দিলে মারতো। এই যে দেখেন এই কেন্নার ভিতরে, এই যে এই কেন্নার ভিতরে রড দিয়া বাড়ি দিয়া এগুলা এমনও কালো হয়ে রয়েছে, এই যে দেখেন কেন্নার ভিতরে দোনো হাতে আছে, ওর পায়েও আছে, বাড়ি দিত এইভাবে, বাইরে দিতেও। আর কাপড় চোপড় নিত, থালা বাটি নিয়ে যেত। তখন ওরা তো, ও তো বড়, 5 বছর হইয়া গেছে, আর ওই ছেলেও তো একটু বড়। তখন কি করবো, ওই কাজ লইছি একটা, সবাই দিয়ে কিস্তিতে টাকা উড়াইয়া চলে সুন্দর। ওই আগরবাতি দিয়ে চলবো না, মিশিংটা আনতালে জালি ব্যাগ সিলাই, নেটগুলা ওই ফলের দোকানে দেয়। অনেক একজনে বুদ্ধি দিয়ে কি, ওই তোর স্বামী তো ওই নিশা ধরছে, এখন তো ওই বাচ্চা দুটার জীবন নষ্ট হইব, আর বাবা মাও নেয় না আমার আয়সা, কেউ পাশেও দাঁড়ায় না। তখন বললাম যে একটা মিশিং কিনব, তখন কিস্তিতে টাকা উঠেছি 10,000। আমি এখানে একটা বিরতি নিতে চাই। প্রিয় শ্রোতা, আপনারা তো শুধু গল্পটা শুনছেন, ইনফ্যাক্ট আমি বলবো যে এতদিন যাবৎ কোনো একটা ঘটনার, আপনি রেপ কেন্দ্রিক কোনো একটা ঘটনার যতটুকু জানেন, আজকে আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি তার চেয়ে অনেক বেশি জানবেন। আমি আসমার জীবন গল্প এখানে সালমার জীবন গল্প এখানে উপস্থাপন করছি। সালমার 2 মেয়ে 2 ছেলে, আজকে এখানে 3 সন্তান উপস্থিত। বড় মেয়ে একটু আগে কথা বলেছে, এবং ছোট মেয়ে যে ভিকটিম, যে নভেম্বরের 8 তারিখে 2018 সালের নভেম্বরের 8 তারিখে তার জীবনে এই ঘটনাটি ঘটেছে, যার বয়স মাত্র 10 থেকে 11 বছর। ক্লাস 5-এ পড়া অবস্থায় ঘটনাটা ঘটে, এবং সে পরবর্তীতে পরীক্ষা দিতে পারেনি, এবং এটা নিয়ে মামলা হয়েছে। সে কথা বলবে আজকে সময় পেলে। আপনারা যদি ওদের ফেসটা দেখতে পারতেন, বিশেষ করে যে মেয়েটা ভিকটিম হয়েছে, ওর যদি ফেসটা আমি দেখাতে পারতাম। আমি দেখাতে পারবো না। নিজের বাসায় দিয়ে আসি, আবার নিয়ে আসি, আর ও দেখছে কিভাবে খায়, ওরা জিজ্ঞাসা করেন। দেখছেন? তুমি কি দেখেছো তোমার বাবা তোমার সামনে নেশা করতো? হ্যাঁ, কি করতো বলো তো একটু।
মানে উনি কি বেঁচে আছেন? আপনার বেঁচে না, আছেন? না এখন নাই। মারা গেছেন? বলো। আল্লাহ তাকে ক্ষমা করুক। আমি মৃত ব্যক্তি সম্পর্কে কখনোই এরকম কিছু বলাটা প্রয়োজন না এবং উচিত না। আমি তবুও বলি, একটা মানুষ যে কর্মটা রেখে যায় দুনিয়াতে সেটাই মনে করে। তবে আমি তার জন্য দোয়া করি অন্তর থেকে যে আপনাকে আল্লাহ নিশ্চয়ই ক্ষমা করুক, আমি এটুকু বলতে চাই। তবে তারপরে- আজকে আমি গল্পের প্রেক্ষাপটে আমি ঘটনাগুলো তুলে নিয়ে আসছি, ওনাকে আমি অ্যাকিউজ করছি না। কারণ আমি বিশ্বাস করি, মনে প্রাণে বিশ্বাস করি যে ওই মানুষটাকে যদি আজকে আমি আমার এই অনুষ্ঠানে আনতে পারতাম, তিনি তার সমস্ত খারাপ কাজের পেছনে হয়তো কোনো যুক্তি দাঁড় করাতেন। তো সেটা তো সম্ভব নয়, কিন্তু যে কোনো কাজই আমরা করি না কোনো, পরিবারের সদস্যদের উপর সেটার একটা ভয়াবহ ইম্প্যাক্ট পড়ে, যেটা পড়েছে এবং যে কারণেই কিন্তু আজকে ওরা স্টুডিওতে। হ্যাঁ, কি হতো একটু 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 বলো তো। মানে ঘরের মধ্যে মোম জ্বালাতো, হ্যাঁ, মোম জ্বালিয়ে পয়সা দিয়ে মানে মুখ দিয়ে কি যেন একটা আচ্ছা, তো তুমি খেত। তোমার বাবাকে বলতে না যে বাবা এটা করো না? আমি আমার বাবাকে অনেক ভয় পেতাম, কারণ ছোট আমার ছোট- বাবা সব সময় আমি দেখেছি যে আমার বাবা শুধু মানে মারামারি করে, আমার আম্মুর উপর অনেক অত্যাচার করে। আচ্ছা, এই যে আমি আমার আম্মুকে মারলে আমি আমার বাবার পা ধরতাম যে মেরো না আমার মাকে মেরো না। মানে উনি ছুরি দাঁড় দিত ঘরের মধ্যে, তারপরে মশারির মধ্যে ম্যাসের মানে আগুন মানে ধরিয়ে দিবে এই পর্যায়ে, মানে বাড়াইতে ডাইকে আনতাম, বাড়াইতে পরে থামাইতো, ছুরি ধার দিত, অনেক বড় বড় ছুরি ধার দিত উনি। খুদ নিত, জবা করবো রাত বেলা মানুষের ঘরে যে তোমার গায়ে হাত তুলতো? না আমার গায়ে হাত তুলতো, শুধু আমার মার গায়ে হাত তুলতো। তো তোমার সাথে কেমন ব্যবহার করতো বাবা হিসেবে? দিনের বেলা ভালো থাকতো, কিন্তু রাত্রে তো উনি বইতে তো এক কোনায় থাকতো, দুই বাচ্চা মশারির কোনায় বসে থাকতো দুজনে। মানে ওর বড় ভাই আরো? আচ্ছা, okay, তখন তো এই যে আপনার মেয়েটা না, হয়নি। এই সংসার তো আমার অনেক পরে আচ্ছা, হয়েছে। ঠিক আছে, তো বলেন তারপর। তখন এই এরম করতে করতে পরে হঠাৎ করে এখন মিশিংটা আছে, ওই লোকটার বললাম, তখন ওই লোকটার বাড়ি লিরে বলছে যে ওর হাজবেন্ডরে এখান থেকে বার করে দিতেছি, আর এখানে আসবো না, জায়গা দেব না। তখন আমি, ও গেছে কাজে, আমি চুপে বাড়ির সাথে শেয়ার করে রুমটা ছাইড়া দিছি, দিয়ে আমার দুই বাচ্চা নিয়ে একটু দূরে চলে গেছি আমি, যাই ওখানে বাসা নিছি, নিয়ে ওখানে থাকি। ও কিভাবে জানি গেরান পাইছে, ওখানে চলে গেছে। যায় আমি দরজা খুলি নেই, জালনা দিয়ে বলে যে আমার প্লেট দে, আমার বালিশ দে। তখন আমি জালনা দিয়ে প্লেট দিছি, বালিশ দিয়ে দিছি। আমার হাত ধরে এইভাবে মোচড় দিছে, হওয়ার মতন না, মানে জালনা দিয়ে পারে না, আমার মারবো এখন আইসি কে ওর সঙ্গে। আচ্ছা আচ্ছা আচ্ছা, তখন আমি দিয়ে দিছি, সে মোরা বড় মাদ্রাসায় যায় আসে, এখন ওরে কোথায় রাখবো আমি, এখন কই যাব না যাব। ওরা খিদায় জানেন, বাড়িওয়ালার ভাড়া দিতে পারি না, দেখে মিশিংটা বিক্রি করে লাইছি। এখন দিয়ে মিশিংটা দিয়ে কাজ করে খাইতাম। গেছিলাম মোহাম্মদপুর, বড় ভাই থাকে, বড় ভাইয়ের কাছে গেছি টাকার লাগিয়া। বড় ভাই বলে যে তুই আর কয়দিন পরে আইলে আমি কিছু দিতাম, তো তোর বাবির লেগে দেশে টাকা পাঠাই দিছি, এখন তো আমি দিতে পারম না বোন। তো চলে আইছি। মেজো বোনে এই সময় একটা ব্যাংকে চাকরি করতো, মেজো বোনের কাছে কইলাম, ও কয় কি আমার ব্যাংকে টাকা থইছি, উঠান যাব না, মানে দিব না। আর ওই বড় বোন ওই থাকে হইলো শ্বশুর বাড়িতে বরিশাল, এখন আর ঢাকা থাকে না, যে ওর কাছে যায় চামু কিছু। তারপর ও হঠাৎ করে ঢাকা আসছে, আসছে পর ও বলে যে আমাদের বাসায় এসে খাইস। তো কয়দিন খাম, ওদের বাসা দুইটা বাচ্চা লেবো, যেন ওরা তো বাচ্চা কাচ্চা আছে, স্বামী আছে, ওরও 3-4টা বাচ্চা হয়ে গেছে। তখন এই মেয়েরে বললাম কি তুই ওই তোর দাদি গো বাড়তে একটু থাক, আমি দেখি আমার বোন ছোট বোনের লগে যাই থাকা, কাজ কাম কিছু করতে পারিনি, কইয়া মিশিংটা বিক্রি করে বাড়িওয়ালার ভাড়া দিয়ে দিছি। আচ্ছা, দিয়া এখন 4 দিন ধরে আমাদের ঘরে একটা টাকাও নাই, আমি কিছু করতেও পারতেছি না। কাজের লেগে যাত্রা বাড়ি যাই যায় ঘুরি, গার্মিসে কিন্তু নিতে চাই। আমার এমন করতে করতে বুঝেন একটা স্যান্ডেলও নাই আমার পায়ে, এই খালি পায়ে যাত্রা বাড়ি গেছি, আবার আইসি। শুনেন, আইসা 3টা বাড়াইতার কাছে বলছি, বাড়াইতারা অনেক বড় লোক, আর একটা কেমন ওই যে শ্বশুরের মাইয়া, এরও বড় লোক বুঝুন বাড়িওয়ালা। কইছি কি আমার একটা জুতা থাকলে দেও, আমি খালি পায়ে হাঁটতেই না, ঠোসকা করে আছে পায়ের মধ্যে, হাঁটতে হাঁটতে গার্মিসে টোকাই কাজ। তো বাচ্চা দুটা রেখা, তখন ওনারা জুতা দেয়নি। তখন আইসা ওই যে শাশুড়ি বিয়া করছে তার কাছে চাইছি, তার আবার কষ্ট বুঝেন, তার স্বামীও তার খরচ পাতি দেয় না, সে একটা বাড়িতে ভাড়া থাকে, তার বাড়িঘর ভাঙ্গা, 3-4 বাড়ি ভাঙ্গা লাইছে। তখন সে কি করবো, তার মেয়ে কলেজে পড়ে, তার মেয়ের একটা পুরান জুতা কয় এটা নিয়ে সিলাই লগা। তখন ওই জুতাটা নিয়ে একটু মুছি দিয়ে সিলাই, ওটা পিন্দা যাত্রা বাড়ি একটা মিক্সি সিলানের ওই জায়গায় কাজ নিছি। ও টাকা দিব মাস শেষ হইলে, ডেলির টাকা দিব না। আচ্ছা, 4 দিন ধরে ও বাচ্চা দুইটা না খাইয়া জানেন কান্না করতেছে, ওরা নাকে একটা চুঙ্গি ছিল, ওইটা এক জুতা বিক্রি করে। ওনার আবার আমার আবিয়াতে কালেতে চিনে, ওই এলাকায় থাকে। তারপর বিয়ের আগে তো এগো করে যাইতাম আমরা খেলতে খুলতে, হের ছেলের লাগে তো হেরা চিনে। আমি কই কি নিজামের আম্মু আমার নাকের চুঙ্গিটা রাইকে আমার কটা টাকা দাও, কয় কি কে, আমি কি ওই 2 বাচ্চা না খায়া মরতাছে,
ও তো জানে ও মুখের বউ আমি সব চিনি আমার হাজবেন্ডের টাজবেন্ড সবাই বলে তারা পানি বাঁচছিল ওইটা দিয়েছে 2 বাচ্চারে খাওয়াইছি আমার বলে তুই খা আমি না আবার আমার পেটে বাদ যায় না আমি খাম না আর ও তো ওই হিরোন খাইয়া খাই রাস্তা রাস্তা ঘুরতেছে পরে করছি কি নাকের চুঙ্গিটা তাদের কাছে বেচছি 200 টাকা বেচছে ওই চাউল পাত বাজার ভাত আইনা কয়দিন খাইছি খাইয়া এখন ওই যে আগে তো উঠে না কাপড় টাপড় ছিল আমার ঘরে কাপড় পরতাম তো এই 3-4টা কাপড় ছিল আর একটা রেডিও ছিল ঘরে ওটা আর দেয়নি ওই হিরোন ছিঁড়ে আমি ওই রেডিওটা বিক্রি করছি একজনের ধরে বেচছে আবার কয়দিন চলছি আচ্ছা এরকম কত কত মাসটার বেতন পাবো মানে এই মাসটা এমনি চলতেছি আর আবার 4টা কাপড় ছিল কাপড় 4টাও বেচছি বেচে এমনি এমনি করছি কইটা দিয়ে কি বেতন পাবো মাস শেষ কি এমনি চলুম চলতে ঘরের জিনিসপত্র সব ওই বাড়িওয়ালারে দিয়ে দিছি যেমন আমি ঘর ভাড়া বাজাইলে তো আমি দিতে পারবো না দিয়ে আমার ছোট বোনের কাছে গেছি গা আর ও মাইয়া ওই দাদির কাছে দিছি মাদ্রাসা হেদের বাড়ির কাছে আর ছোট বোনের কাছে যেমন 2 মাস ধরে থাই ওই মাইয়া ওদের কাছে থাকে ওরা যা দা খায় থাকে আর ওই ছেলেও ওদের কাছে দোনোটা ওই শাশুড়িরা নিছে দায়িত্ব যে কয়দিন থাকুক তুমি নিজের পায়ে দাঁড়ায় পরে নিয়ে যেও তো এইভাবে থাকতে থাকতে পরে বড় বোন বলে যে এরকম করে চলবি কয়দিন তো আমার কাছে এসে থাক তখন ওর সামনে একটা রুম নিয়ে দিছে দিয়া বলে যে তুই এখানে থাকি একটা কাজ কাম করে ওরা আমি দেখুম তুই চলিস এইভাবে করতে করতে পরে ওই মেয়েটারে আর ভর্তি করতে পারিনি ওইখানে যায়া এখন ওই মাদ্রাসাতে মানুষের খারাপ কথা বলে আবার হুজুরা বলে যে তুমি বেতন নিয়ে আসো না বলে দেখা ও পড়ার থেকে নিয়ে গেছি নিয়ে ওই বোনের কাছে থাকি তখন ওইখানে বইনে ভর্তি করে দিছি স্কুল ড্রেস বানাই দিছে বড় বোনে তো এই বড় বোনটা একটু আদর করতো তো এই বড় বোনের কাছাকাছি রাখতে রাখতে ওই বড় বোনের জামাই তো পিছ লইছে যে ওর আমার সাথে মানে দুষ্টামি করতে চায় ওর মানে বেকায়দা শৈলে মিলে বসা করতে চায় ওর 3 সন্তান 3 সন্তান ছোট ছোট আর বেশি বড় না তখন বোনের বলি নেই এরম যে কয়টয় বলে যে চুপে বলে রাস্তায় তুই আমার কাছে বিপদ বললে আমি কন্ট্রাক্টদারি করে পয়সাও ভালো কামাই টাকা বোঝান প্রতিদিন অনেক টাকা আনে কিন্তু আমি আমার বোনের কাছে শেয়ার করিনি আজ পর্যন্ত বলিনি এই কথাগুলো আজকে প্রথম বলতেছি তখন বলি যে না এনে থাকলে আবার বোনের ঘরও দেখি মারামারি করে হাসবেন বাচ্চা ঘরও মারে বোনেরও মারে বলে যে না এনে থাকুম না তখন ওইখান থেকে সইরা আলাদা একটা বাসা নিয়েছি 3 সাইড নিয়ে এখন কাজে লাগছি যাত্রাবাড়ি মেক্সি সেলাই রেডিমেড মেক্সি 5 টাকা করে পিস দিব পরে সিলাই পেটিকোট মেক্সি সিলাইতে ওই টাকাটা দিয়ে ঘর ভাড়া দেই মাস শেষ ওদের 2টারে খাওয়াই এর মধ্যে আমার বাবার কাছে বড় বোন ফোন দিছিল যে সালমা কিভাবে খাইবো বাবা বলে যে ওর কাছে সেলাই মেশিন আছে না ওইটা দিয়ে খাইতে পারে না এই কথা বলছে শুনি না মনে কষ্ট লাগছে বুঝছেন পরে কই বাবা মাকে দরকার নেই বাবা বাচ্চা আছে ওই সময় তখন বাইরে তো আর খোঁজ নেই আর কেউ নাই খোঁজ নেন তখন কি করবো ওই জায়গায় বাসা নিয়ে থাকি হঠাৎ করে আমার এত অসুস্থ হয়ে গেছি কাজ করতে করতে বুঝেন বিছনার লগে লেগে গেছি লাগার পরে ওই 2টা লোক আমার বাবা আবার বোলার থেকে বাড়ি বিক্রি করে আর নোয়াখালী বাড়ি করছে করার পরে ওই লোক 2টা আমাদের বাড়ির লোকের এই ক্যান্টনমেন্ট চাকরি করে আর্মি ক্যান্টনমেন্ট সিপিলে চাকরি করে তখন ওরা মানে আমাদেরকে চিনে তাই শুক্রবারে বিকেলে আর্মিকে বন্ধ থাকে তো ওরা 2জন আমার বোনের বাসায় আসতো বোনের জামাইয়ের লাগে কথাবার্তা বলতো উনি আমারে বললো যে তুই কি করস আমি এরম করি ভাই কিভাবে চলমো 2টা বাচ্চা নিয়ে বলে যে তোর ছেলেটারে আমাদেরকে দিয়ে দেয় ক্যান্টনমেন্টের মধ্যে ও টুকটাক আমাদের সাথে করবো থাকবো তো ছেলেটারে ওরা নিয়ে গেছে ভিতরে তো নিচে পরে 1 দিন 2 দিন ওরকম দেখছে ওই ওর বাবা দেখছে দেখে বলে যে একে বলে যে আমার বোনের ছেলে মানে আপনার সেকেন্ড হাজবেন্ডের কথা বলছেন আপনি ওকে হ্যাঁ আমার বোনের ছেলে তখন আপনার প্রথম হাজবেন্ডটা কোথায় প্রথম হাজবেন্ড ওই রাস্তা ঘুরে খায় টায় নিশা পানি আপনার সঙ্গে যোগাযোগ নাই না যোগাযোগ নাই 2 বছর হইছে এখন যোগাযোগ নাই এখন একদিন দেখছি রাস্তায় ডিভোর্স হয়নি কিন্তু যোগাযোগ নাই না ডিভোর্স হয়নি আর ওর সাথে আমার কাবিনও হয়নি এমনি বিবাহ দিছে মানে মৌখিকভাবে দিছে তারা তখন ও একদিন দেখছি রাস্তায় দেখছি নাক মুখ একবার ফুলা পাওয়াত ফুলা প্রচুর এই আমার বড় বোনের জামাইয়ের কাছে যায় কইতাছে দুলা ভাই আমি 3 দিন ধরে খাই নাই আমার কটা ভাত দাও তো আমার বোনের হোটেলে নিয়ে বলে ভাত খাওয়াই পাঠাই দিছে আমাদেরকে অনেক বিশ্রায় সে পায় না তন্ন করে পাইলে তো আমাদের মারবো হ্যাঁ তো পায় না দেখে ও বিশ্রায় টিশ্রে ওই দোলাইফার ফুইরা থাকে রাস্তাঘাটে ফুইয়া থাকে আর মানুষের ওইটা চুরি করে তখন ওই ঘর নিয়ে থাকি ওই লোকটা বলছে যে তুই চল একদিন তোর বোনেরে দেখতে যাবো তো আমারে দেখতে আসছে দেখতে আসছে একদিন দেখছে দেখে চলে গেছে গিয়া ওনার রেশন পাইতো 20 কেজি চাউল আর 15 কেজি আটা
এই রেশনটা ওই লোকটারে দিয়ে আমার বাসায় পাঠাইছে 3 মাস রেশন পাইতো মানে সে কি আর্মিতে ছিল? আর্মিতে ওই সময় সার্জেন্ট ছিল। আচ্ছা হ্যাঁ সার্জেন্ট ছিল। দেওয়ার পরে একদিন আবার আসছে আমাদের বাসায়, মিষ্টি নিয়ে আসছে। নিয়ে এসে আমি আর আমার ওই ভাইটা দেশের ওনার সামনে আসছে, আরেকটা ভাইও আসছে, 3 জনই আসছে। 3-4 একটা বাড়িতে অনেক বাড়াইতা ও বাসায়। তখন আমার মানে দিছে একটা নাম্বার মুট কইরা লেইকা ফিক্কা মাইরা আমার ঘরে দিছে। ওরা যদি দেখে মাইন্ড করে ফিক্কা মাইরা দিছে, ওই লাগে 100 টাকা দিছে। আচ্ছা দিয়া মানে ওইটার মধ্যে লেখা আছে যে আমার কাছে এটা দিয়ে ফোন করবে, এই টাকাটা দিয়া তুমি জুরিয়ান রেলগেটের থেকে, আচ্ছা তোমার সাথে আমার কথা আছে, এটা লিখছে। তাই আমি তো আর অত পড়ালেখা জানি না, ভালো করে বুঝি না। তো একজনের দিয়ে আমি পড়াইছি, সেই সময় আমার ওই বাচ্চা অত মানে পড়তে পারে না। পড়াইছি পর দেখি কি ওই কথা লেখা। তখন আমি একদিন রেলগেটতে ফোন দিছি পরে সে আমার জিজ্ঞাসা করলো যে আপনি কিভাবে চলেন টলেন। তা আমি বলছি আমি এরকম কাজ করে চলি। বলে যে আচ্ছা আপনি আমার সাথে একটু দেখা করেন, আপনার আমি সিএমএস একটা চাকরির ব্যবস্থা করে দিম। নাচ নাম কি ছিল ওনার? খুরশেদ আলম। আচ্ছা না সিএমএস একটা চাকরির ব্যবস্থা করে দিম। তখন আমি বলছি যে আচ্ছা যদি আমার একটা চাকরির ব্যবস্থা করে দেয় তো আমার ভালো হইব, সরকারি চাকরি হইলে আমি চলতে পারবো 2টা বাচ্চা নিয়ে। এভাবে বাচ্চার বয়স 7 বছর হয়ে গেছে। মানে এটা প্রথম বাচ্চা না? এই যে ওর বয়স আচ্ছা 7-এ পড়ে গেছে এরকম। তখন এই মেয়ে পরে ক্লাস 1-এ মনে পড়ে এরকম হইব, 1-2-তে ছেলেটা কোথায় তখন? তখন ছেলে আমার লগে আছে। ছেলেটা তখন ছেলে আমার লগে আছে, ওই ঘুরে ঘাড়ে কোনো কাজ করে না। ও তখন ওই ক্যান্টনমেন্ট দিছি, ও কাম পছন্দ হয় না। আর ক্যান্টনমেন্টে দিয়েছিলেন কিন্তু ওখানেও কাজ পছন্দ হয় না। ওরা কাপড় দোলাই করে, ওরা আব্বু না, ওরা বসে না পাইনি, ওই সিপিল ওরা কাপড় দোলাই করে আর্মি গো, ওগুলার লগে একটু কাজ কাম করতে দিছিল, কিন্তু করবো না। সে আয়সা পড়ছে, আয়সা ঘরে শুয়ে থাকে। আমি কিছু বললো খেলে টেলে আয়সারাই আমি যাই লেগা কাজে, ও ভাত বুত খাই আবার খেললে খারাপ পোলাবিনের লাগে মিশে। পড়াশোনা করে না পড়াশোনা করে আপনি শাসন করেও করতে পারেন। শাসন করলে কি বা আমার মানে কিছুই কয় না। আমি মারলে চুপ করে থাকে, আমি গেলে ও খেলে টেলে, আর আমি না থাকলে পলায়া থাকে ভাত বুত খায়, এরকম করে দিন যা রাত পয় ওর খালি না খাইলে না খায় থাকে। বাবা খুবই বাবার কাছে যায় না। এই যে বলি বাবা খুব ইম্পর্টেন্ট একটা ফ্যামিলির জন্য, খুবই ইম্পর্টেন্ট। এবং একটা ব্রোকেন ফ্যামিলিতে আসলে যারা বড় হয় তারা বুঝতে পারবে যে একটা মার অ্যাবসেন্স কিংবা একটা বাবার অ্যাবসেন্স ওই পরিবারের জন্য কতটা ভয়ানক, বা তার বড় হয়ে ওঠার জন্য কতটা ভয়ানক। বলেন তারপরে কি হলো? আপনি তারপরে এভাবে উনি বলছে চাকরি দিব, বলতে না। হ্যাঁ তখন জানতাম না কিছু। তখন বলে এগুলো, আমি বলি না ভাই আমার 2টা বাচ্চা আছে, এটা নিয়ে কেউ সংসার করে কিনা? করে না। করলো পরে আমার বাচ্চাটি লাত্তি দিয়ে ফালাই দিবেন আপনি। বলে যে সবাই একরকম মনে করেন না আপনি। দেখলাম লোকটা অনেক ব্যবহার ভালো টালো এরকম, দুর্বল হয়ে গেছি একদম মানে তার প্রতি। ও স্যার সে বলে যে তোমার বোনের কাছাকাছি তুমি থাইকো না, তুমি আমি একটা বাসা নিয়ে দিই, তুমি ওখানে বাসা নাও। তখন আমি বলছি যে না বাসা তো নিব আমি, কিন্তু সেই বাসা ভাড়া আমার কে দিব? বলে যে আমি দিব। তখন আমি বাসাটা ছাইরা ওই পারে রেলগেটের ওই পারে একটা বাসা নিছি, ভাড়া মনে 4,000 টাকা হইব না, 3,500 টাকা বাসা ভাড়া নিয়ে আমার 2 ছেলে মেয়ে নিয়ে আমি ওইখানে গেছি। যাওয়ার পরে টুকটাক কিছু মাল সামানা ও কিনা দিছে, আর ওই লোকটারে দিয়ে রেশন মেশন পাঠাইছে বাসায়। পাঠাইছে পরে বাড়িওয়ালারে বলছি আমার 2 বাচ্চা আমি থাকবো, আমার হাজব্যান্ড থাকবো, এ কথা বলছি। এখন আমি বলছি যে আমরা এখন বিবাহ করব। উনি বলছে আমার প্রস্তাব দিছে। তাই আমি বলছি তাহলে কে সাক্ষী থাকবো? বিবাহর সাক্ষী আছে না? তখন ওই লোকটা আর একটা লোক, এই 2 জন সরকার, একজন মৌলবী ডাইকা আমরা বিবাহ করছি। আচ্ছা তো এই বিয়ে করার আগে তো আপনার আগের হাজবেন্ডের সাথে আপনার তো সেই অর্থে সম্পর্ক ছিল না, তার চিনিও না জানিও দেখিও নেই। আর তারে এই 2 বছর সে আমার কোনো খোঁজ খবর না, আমরাও তার খোঁজ খবর না। আপনি বিয়ে করার আগে আপনার ছেলের মেয়েদের সঙ্গে আলোচনা করছিলেন যে আমি এরকম একটা বিয়ে শাদীতে এরকম? বলি আপনারে তখন আমি বিবাহ করতে চাইছি, কিন্তু আমার এই মেয়ে বাধা দিচ্ছে। আচ্ছা ছেলে কিছু বলে না, ছেলে যে এনে রাইতে এনে খাই, ছেলেও বোঝে না সব কিছু, মানে অন্যরকম। ও মেলে বলে যে না এরে আমি বাবা বললে স্বীকার করুম না। আচ্ছা বোঝে সব, বলে যে না। আমি বলি যে থাক বাবা, আমরা ঘর নিতে গেলে ঘর দিব না আমাদেরকে। মানুষে বলে যে ঘর নিতে আইসেন আপনার হাজবেন্ড কি করে? বলি যে আমার 2 বাচ্চা আর আমি। বলে যে না বাসা দিব না, আপনি কিভাবে বাসা ভাড়া দিবেন এই কথা বলে। তখন ওরে বললাম যে একটা গাছের তলে যদি থাইকা তোমরা বাবার পরিচয় দিয়ে থাকো, মানুষ সম্মান দিব তোমাদেরকে যে তোমার বাবা। This is our society, Priya Shroda. This is our society, and of course you have to face it.
দেখুন, আজকে যে মানুষটার জীবন গল্প আমি এখানে তুলে ধরছি, সমাজের একেবারে প্রান্তিক পর্যায়ে, প্রান্তিক অনেকেই বুঝবেন না বলে নিম্ন পর্যায়ের একজন মানুষ, দিন এনে কোনো রকম একবেলা পেট পুড়ে খেটে খাওয়া একজন মানুষ, এবং সেই মানুষটা যদি নারী হয় তাহলে তার জীবন সংগ্রাম কতটা ভয়ানক হতে পারে এটা জীবন গল্পে নতুন করে প্রমাণ দেওয়ার কিছু নেই। কিন্তু এই রকম একটা পরিবারেরই তার একটা সন্তান, সে রেপড, যার 11 বছর বয়স। ক্যান ইউ ইমাজিন দ্য সিচুয়েশন? ওকে, আমরা সামনের দিকে আগাই। হ্যাঁ, বলেন। তারপরে বিবাহ করার পরে উনি সেদিন আমাদের বাসায় ছিল, কিন্তু আমার ছেলে ছিল না, ছেলে পরে ক্যান্টনমেন্টের ভিতরে ওদের সাথে থাকে। আমার এই মেয়ে ছিল বাসায়, তখন এই মেয়ে কান্দে দেখে সে চকলেট মকলেট এনে ওরা দিছে, তখন আমাদের বাসায় রাত্রে ছিল। থাকার পরে সকালে সে অফিসে গেছে গা, অফিসে যে অফিস করে আমার কাছে মানে প্রতিদিন থাকে না, ইউনিটে থাকে। কিলে হঠাৎ করে থাকে, ইউনিটের কেউ জানলে এনাছে মাইন্ড করতে পারে, এর লাগে ইউনিটে ঘুমায়, মাঝে মাঝে এসে আমার কাছে থাকে এরকম করে 2-3 মাস হয়ে গেছে। তখনও জানেন না আপনি যে ওনার আগের একটা বিয়ে আছে? যায় না, দেশে যায় না। আচ্ছা, 2004 সালে বিয়ে হয়েছে, তারপরে থাকতে 2006 সালে ও প্যাড হয়েছে। মানে এই মেয়েটা, যে মেয়েটা বলতে আজকে ভিকটিম। আচ্ছা, ও ভালোই, লোকটা ভালো, আমার সাথে ব্যবহারও ভালো করতো সব সময়, আমার কোনোদিন মারতো না, খারাপ একটা বকও দিত না, রেশন সবই দিত আমার, তেল। আর আমি ওই কাজটা ছাড়ি নেই, কাজটা করি, মানে একবার কাজ বন্ধ করে দিই, যে তার নির্ভয় করে থাকবো সেটা না, যে আমারটা দিয়ে আমার বাচ্চার খরচ চালাইতে পারবো, তারটা দিয়ে আমি ঘর ভাড়া দিব, এরকম। তখন এইভাবে ভেবে ওই বাচ্চা আমার ডেলিভারি হয়েছে। বাচ্চার যেসব 2.5 বছর বয়স, তখন ওনার কুস্টিং হয়ে গেছে। পোস্টিং? হ্যাঁ, হয়েছে হইলো আপনার যমুনা ব্রিজের গোড়ায়। ওকে। তখন উনি যমুনার গোড়ায় চলে গেছে, আমাদেরকে ওইখানে রাইকা। আচ্ছা। চলে যাওয়ার পরে ওইখান থেকে আসে, প্রতি বৃহস্পতিবারে নাইট পাস নেয়, বৃহস্পতিবার রাত্রে আসে, শুক্রবারে সারাদিন থেকে, শনিবারে সারাদিন থেকে বিকালে চলে যায়। ওকে। এভাবে সংসার করতে করতে ওই মেয়ের 2.5 বছর হয়ে গেছে। এই মেয়েটার 2.5 বছর বয়স হয়েছে। এখন কাজ ছাইরা দিছি, আমার হাজবেন্ড মানে সন্দেহ করে যে কাজ করতে যাইতে পারবা না, মানে সারাদিনে ফোন আসি ওই যমুনার গোড়ার থেকে, আবার ওদের সাথে কথা বলতে চাইতো। আমি যদি বাজারে যেতাম তারপর 10 বার ফোন দিয়ে লাইতো। এরপরে আমি কাজটা ছাইরা দিছি, যে আমরা সন্দেহ করবো আমার এই সংসার ডোবাঙ্গে দিব গা। কাজ ছাইরা দিয়ে বাচ্চার 2.5 বছর বয়স। হঠাৎ করে একদিন আমার মেজে বোনটা আসছে, এর মধ্যে আমার বড় বোনও জেনে গেছে, ছোট বোনও জেনে গেছে, আমি বিবাহ বসছি, ফ্যামিলির সবাই জানছে, আমার বাবাও জানছে। তো এখন উনি একদিন আমাদের বাসায় আসছে পর আমার বোনের ছেলে আবার স্টেডিয়াম চাকরি করে, ছবি বানায়, ক্যামেরা নিয়ে আসছিল আমাদের বাসায়, দেশে যাইব ওর মার সাথে। তো হঠাৎ করে আমার এই মেয়ে ওর বাবার কোলে ছবি তুলে নিছে। আমার হাজবেন্ড কখনো আমার লোক ছবি টবি তুলতো না, তো ওদিন গিয়ে প্রথম বাবার সাথে কোলে 2.5-3 বছরের ছবি তুলে নিচ্ছে, 2.5 বছরের 3 বছরের ছবি তুলে নিছে ছবিগুলো রাখছে। হঠাৎ করে 2009 সালে আমার সাথে উনি আর যোগাযোগ রাখে নাই, ওই যমুনার গোড়ার থেকে। আচ্ছা। আর খোঁজ খবর নাই ওনার। এখন 2 বছর হয়েছে, ওনারে আমি বিশ্রে আর পাই না। হ্যাঁ, ওনার দেশের বাড়ির ঠিকানা কইছে, কিন্তু আমি বিশ্রে মানে পাইতাছি না, ওনার যাইনি। আপনাকে যে বিয়ে করেছিল সেখানে কি কোনো কাবিন হয় নাই? কাবিন হয় না, গতি ক্যান্টনমেন্ট গেছি খোঁজ নিতে বললাম। আর ওই নুরুরে বলছি, ও বলে যে কুস্টিং হয়েছে ওই জায়গায়, আমার সাথে যোগাযোগ নাই, এই কথা ওই লোকটা বলে। আর গেটে জিজ্ঞাসা করছি যে কেন বিশ্রাম, আমার হাজবেন্ড আবার আমার না করছিল, যে কেউর কাছে বললো না আমি তোমার বিয়ে করছিলাম, আমার চাকরি চলে যাবো, কিন্তু আমি বুঝতাম না কেন চাকরি দেবো। ওই যে ওর বউ আছে, আবার দ্বিতীয় বিয়ে করলে চাকরি দেবো, এটা আমার বোঝাইতে চাইছে, কিন্তু আমি বুঝতে পারি নাই। এখন 2 বছর ধরে আর কোনো খোঁজ নাই। এখন কি করবো, আবার বাধ্য হইয়া কাজে লাগছি ওই যাত্রাবাড়ি, ওই মিক্সির কারখানায় কাজ করি। এখন 2 মেয়ে হয়ে গেছে, মানে এই মেয়ের লাগে মেয়ে ওরে রাখা লাগে, কি করবো, রাখতে হয় বাধ্যতা। রাখে কাজ করি করে কোনো মতো চলি 2 বছর ডেইলি ফোন দিতাম 4-5 বার, প্রত্যেকটা সিম বন্ধ করে লাইছে। একটা লোক দিয়ে ফোন দিছে এখন আমারে, ওর একটা ফ্রেন্ড দিয়া বলে যে ও আপনার হাজবেন্ড অসুস্থ, মাদ্রাস নিয়ে গেছে, অ্যাক্সিডেন্ট হয়েছে, আপনি অপেক্ষা করেন, ও মাদ্রাসতে আসলে আপনার কাছে ফিরে যাব। মনে একটু সান্ত্বনা পাইছি যে হইতে পারে এরকম কি দেখো। তো বললে হঠাৎ করে ওই লোকটারে ফোন দিলে, লোকটা আর ধরে না, ওই একদিনে বলছে, আর খোঁজ নেই 2011 সালে ফোনটা রিসিভ করছে পরে আমি কান্দা দিছি পরে আল্লাহর কোন কুদরত আসছে আমাদের বাসায়, বলে যে আমি অ্যাক্সিডেন্ট হয়েছি, মাদ্রাস ছিলাম, সব মিথ্যা কথা। আমি যেমন বলদ, আমার বলদরে বুঝাইছে এমন। তখন গেছে সেদিন, পরের দিন আসছে। এখন আমি বলছি, দেখেন ভাই, আপনি আমার নিয়ে যদি সংসার করতে চান তাহলে আমার সাথে কাবিন করতে হবে।
তাহলে আমি আপনার সাথে সংসার করবো, নাহলে করবো না, নাহলে আপনি গেছেন গা আমার মতন আমি 2 মেয়ে খাওয়াইতে পারবো, সমস্যা নেই। পরে বলে যে করবো, আমি কাবিন করবো। তখন উনি আর আমি শনিয়াকরা গেছি, তখন আমি আর উনি গেছি, গিয়া আমরা ওইখানে রেজিস্ট্রি কাবিন করছি, আবার এমনি কাবিনও করছি, দুইটাই করছি। এটা কি উনি নিয়ে গেছে আপনাকে সেই অফিসে নাকি আপনি নিয়ে গেছেন? আমি নিয়ে গেছি, আচ্ছা আচ্ছা, তাহলে দুইজনে গেছি রিক্সা দিয়া, আচ্ছা যা কাবিন করছি। হ্যাঁ। কইরা পরে আমরা কাবিন লগে তো দেয় না, 3 মাস পরে দিছে রেজিস্ট্রি কাবিনটা, আর ওই কাবিনটা দিছে আমার 1 সপ্তাহ না 15 দিন পরে। টাকা দিছে আমার হাজবেন্ড, 5,000 না কত টাকা নিচ্ছে। কাবিনে কি লেখা, মানে কত টাকা দিন? 2 লাখ টাকা কাবিন করছে। আচ্ছা, তখন কাবিন করে বাসায় আইছি, তো বালের সংসার করতেছি। পরে ওইখানে আবার উনি সিটিংবাজি করছে। ওই 2 বছর পরে আসছে যে চাকরি করে, কিন্তু যমুনার ব্রিজের গোড়ায় এখন পোস্তকলা আসছে কয়েকদিনের লাগা, চাইছিল কয়েকদিনের মধ্যে আমারে আবার ভোগ কইরা চলে যাইব। কথা বুঝছেন, মানে মনের ভিত্তি হারামজাদর। তখন ওরা আমি জিজ্ঞাসা করি তুমি এখন কোথায় আছো? আমি উত্তরা র্যাবে আছি। শুনেন কথা কি সিটিং বাস, উত্তরা র্যাব আছে, ওই কাবিনের ভিতরে র্যাব পরিচয় দিছে। তখন একটু পরে ওনার কাবিন টাবিন করার শেষে ওনার পকেটেতে আমি আইডেন্টি কার্ড বার করে ফেলাইছি, করে দেখি উনি রংপুর 8 ইঞ্জিনিয়ারে কুস্টিং হয়েছে, অরিন অফিসার র্যাঙ্ক ওনার এখন 2009 অরিন অফিসার হয়েছে। তখন আমি বলি এটা কি করলা? কয় কি আরে আমি ছিলাম তো ওই র্যাবে ছিলাম তো এই কয়দিন। শুনলেন কথা, যা কাবিনে র্যাব দিচ্ছে, আমার তো সমস্যা নেই। অন দেখি 5 মিনিট পর আমার বাসায় চলে আসে। কিরে র্যাবের থেকে 5 মিনিট পর তো উত্তরা থেকে আমার বাসায় আসা যায় না, আজকে আমি পিস লাগুম ওর সাথে, কই যায় ও দেখবো। তখন উনি বাইরে গেছে ঘরের থেকে, আমি ওনার পিছে যাই, দেখি উনি পোস্তাবেলা ক্যান্টাইনমেন্ট ঢুকছে। তো 1 দিন 2 দিন 3 দিন ঢুকছে, 4 দিন দিয়ে আমি গেটে গেছি, যাই বলি যে এই লোকটারা চিনেন, আমার কাছে ছবি আছে, ছবি দেখাইছি। লোকটা কয় কিন্তু অরিন অফিসার খুরশেদ, কি হন আপনি? আমি কি আমার হাজবেন্ড? বলে যে আপনার হাজবেন্ড? আপনি বাচ্চা করে? আমি বলি যে আমার 1 মেয়ে। দেখেছি এক মেয়ে আমার, এই যে দেখাইছি ছোট মেয়েটা। বলে যে ও খারো ডাইকা এনে দিতেছি, তখন ডাইকা এনে দিছে, ও আমার রাস্তায় এনে বাসায় নিয়ে আসছে। আইসা উনি অন্ত জিদ দিয়ে ফাইটা যাইতেছে, গেটে চলে গেছে, এ তো ডেয়ারিং হয়ে যাবো আস্তে করে সইরা গেছে গা রংপুর গেছেন। 3-4 দিন ধরে আমার সাথে আর যোগাযোগ নাই, ফোনও দেয় না, ফোন অফ। আমি এলা গেটে গেছি চালাই করে, যাই বলি যে আমার হাজবেন্ড এখানে তো চাকরি করতো, এখন উনি কোথায়? উনি তো কুস্টিং হয়েছে, আপনার বলেনি? আমি বলি না আমার, হ্যাঁ ওইখানে। কোথায়? এরম জায়গায়। ওরা আমার ঠিকানা লিখে দিছে। আমি ওরে ছোট নিয়ে চলে গেছি এর গাড়িতে, রাইতের গাড়িতে গিয়ে সকালে নামছি, নাইমা আমার হাজবেন্ডে বার করে নিচ্ছি, নিয়ে ওইখানে এসএম স্যারের কাছে বিচার দিছি যে আমি আমার হাজবেন্ডের লগে থাকবো। সব বলছি, বলি যে হাজবেন্ডের লগে থাকবো। তো আচ্ছা থাকলে আপনার হাজবেন্ড ঘর নিলে আপনি থাকবেন। ওই এর আগে আরেকটা ঘটনা হয়েছে, 2009 সালে বাস্ট হয়েছে, যে ওর 2টা বাচ্চা আছে। কেমনে পাইছি জানেন? একটা চিঠি পাইছি, ওর মেয়ে চিঠি লিখছে বাবার কাছে। 2 মাস ধরে বাবা বাড়িতে যায় না, তার দাদির কাপড় নাই, তার স্কুলের জুতা নাই। এই চিঠিটা আমি পাইছি, পাইয়া চিঠিটা আমি একজনের দিয়ে পড়াইছি, আমি পড়তে জানি না, তো পড়াইয়া দেখি কি বাচ্চাটির কষ্টের কথা লিখছে এটার ভিতরে। হইনা আমার খারাপ। তখন আমি এটা মানে গোটপিট করছি। ওই যাই না গেছি দিকে ওই পলাইয়া গেছে ওই 2 বছর আর আসে নাই। পলানের আগে এই ঘটনা বললা গেছি, পলানের আগে পলাই গেছে ওই যাই না। আপনি যখন বললেন না আর্মিতে গিয়ে এই ঘটনাগুলো, তারপরে কি হলো? তারপর যাই না গেছি দেখে ও পলাইছে। ওই সিডি আমার কাছে আজও আছে, আমি রাইকা দিছি সিডিগুলা। তখন পলাইছে, ওই যে পলানের পরে 2011 আইছে, কাবিন করলাম, করার পরে ওইখানে গেছি। ধরলেন ওরে ফাইনালি তো গিয়ে ধরলেন? দর্শি আমরা স্বীকার করছে। হ্যাঁ না সেটা ঠিক আছে, তারপরে কি হলো? মানে ওখান থেকে কি বললো? আপনাদের একসাথে থাকার নিয়ম দিচ্ছে। তারপর যে আপনার হাজবেন্ড ঘর নিলে আউটে বাসা নিব, আপনি থাকেন তার সাথে, নিয়ম দিচ্ছে, থাকেন আপনি, সমস্যা নাই। তখন আমি চলে আসছি ঢাকা, যে মাল সামানা নিয়ে পরে যাওয়া লাগবো ঘর নেওয়ার পরে। ঢাকা চলে আসছি আমার বাবুরে নিয়ে, আসার পর ও গাড়িতে উঠাই দিছে, চলে আসছি। আইসা থাকতাছি ও ওইখানে আসাম স্যারের বলছে কি আমি ঢাকা পোস্টিং নিতে চাই, তাহলে আমার 2টা ফ্যামিলির আমি দেখতে পারবো। ঢাকা পোস্টিং নিতে চাই? হ্যাঁ। তখন মিরপুর স্টাফ কলেজ 12 নম্বরে পোস্টিং নিচ্ছে উনি। আচ্ছা। নেওয়ার পরে আমাদেরকে এখান থেকে বাসা ছাইরা আমাদেরকে, এখন মানে আমার ছেলে অনেক বড় হয়েছে, 17 বছর হয়েছে ছেলের। তখন আমি মনে করছি যে আমার হাজবেন্ড ওইখানে রুম নিব মনে একটা, ওখানে আমার 2 মেয়ে, আবার এই ছেলে কোথায় নিবো, ও কাজ করে এখানে, তো তুমি তো দাদির কাছে থাকো আর আমি ওদেরকে নিয়ে ওখানে যাই, তারপরে তোমার নিয়ে যাবো পরে। ছেলের ওর দাদি ওই সৎ দাদির কাছে রেখে গেছি। আমার হাজবেন্ডের এই হলো বাসা, পিঠ আছে না, বলে যে আমার লাগে লোন। তখন
আমি ঢুকছি ডাক্তার দেখাইতে, ঢোকার পরে এখন বলে যে বই করা ছাড়া তো ডাক্তার দেখাইতে দিব না। হুম। তখন আমার হাজব্যান্ড আমি ফোন দিছি যে আমি ডাক্তার দেখাইতে আইছি, বলে যে ভালো করছেন ডাক্তার, ও ও ইউনিটের ভিতরে মানে অফিসের ভিতরে। তখন উনি একটা সৈনিক জসিম নাম ওরে পাঠাইছে যে তোমার ভাবি আসছে, যাও একটা বই কইরা দাও গা। তখন যায় মানে বই করা লাগে, একটা বই কিন না, ওটার মধ্যে মানে স্যারেরা সিল মারবো, তারপর ডাক্তার দেখানোর নিয়ম। তখন আমি ডাক্তার দেখায় বাসাইছি, রাত্রে জিজ্ঞাসা করছি আমি কি আপনি বললেন না আপনার অফিস অনেক দূরে? বললে যে আসে আর বলে যে চিন্না লাইছেন তো চিনছেন, ভালো করছেন। পরে এরম করে সংসার করতেছি বালি হঠাৎ কইরা উনি না একটা মেয়ে ওনারে ফোন দেয়, না ধরার গতিকে আমি শূন্য ফেলাইছি। মেয়েটা ওনারে বলতেছে দাদু আপনি ফোন ধরেন না কি লেগা? উনি করছে কি কাইটা দিচ্ছে, আমি শুনছি দেখা আমার উঠছে জিদ উঠছে, ওনার মোবাইল কাইটা নিছি, নিয়ে ওনার নাম্বার টিপা বার করছি, ওনার ওয়াইফের নাম আসমা। বার করে আমি ওই নাম্বারে ফোন দিছি, আমি জানি ওর বোন নাম কি সব জানি না গেছি। ফোন দিয়া বলি যে এরকম এরকম আপনার হাজবেন্ড ঢাকা একটা বিয়ে করছে, আপনি জানেন? বলে যে না তো। তখন তো দেশে শূন্য লাইছে সবাই। শোনার পরে ওই বউ মানে দেশে কান্দাগাড়ি করতেছে, ঢাকা আইব। তখন ওই বউ ঢাকা আইছে, আইসা বাসা নিতে চাইছে 12 নাম্বার। আমার হাজবেন্ড বাসা নিয়ে দেয়নি, বলছে যে তুই যদি এখন এখানে বাসা নেস তাহলে আমার চাকরিটা চলে যাবো গা। এ কথা বললে ওই বউ আসছে ঢাকা, আইসা ওরা তেল মাইকা দেশে পাঠাই দিছে। 3 মাস পরে আমার বাবু পেটাইছে। তখন বলে যে বাচ্চা নিছোস হ্যান ত্যান মানে এরকম নিব না বাচ্চা। তখন ও প্যাড হইছে, তখন আমি প্যাড হইতে 12 নাম্বার তখন আমার বাসা চিজ করে ফালাইবো, মানে এখান থেকে চিজ করে অনেক দূরে ফাটাইবো। তো দূরে ফাটাইছে মানে ও 12 নাম্বার দিকে পাঠাই দিছে। ওইখানে আবার এই বাচ্চা ভর্তি হয়েছে, তো ওদের লাগে দাঁড়ায়। এখন ও করে কি ইউনিটে ঘুমাই থাকে, আমাদের ওইখানে যায় না, ওই বাসার কলেজের ভিতরে ঘুমাই থাকে, যায় না। জানা দিকে দিতে আমার ওই ছেলে ফোন দিছে, একটা মেয়ে বিয়া করছে, একটা মেয়েরে ফোন দিছে আর আমার হাজবেন্ড বলছে আসো আমি নিয়ে আসি তোমাদের। আইনা করছে কি আমার বাসায় বউ সহকার দিয়া ও নি আর আমার বাসায়ও জানা, আমাদের খোঁজ খবর লয় না। এই দেন সামনাসামনি থাকে, আপনি টাকা পয়সা দেয় মাস শেষ, আর এমনি রাত্রে আসেও না বাসায় কিছু না। তখন আমি ওই ছেলে বউরে এখন নিব না, আমি ওদেরকে আনবো কেন? ওরা আইসা মারামারি করে দুইজনে ঘরের ভিতরে। ছোট ছোট মানুষ তো বিয়া করছে 17 বছরে, বুঝেন না, মারামারি করে বউর সাথে। কোথার মেয়ে? কুমিল্লার মেয়ে, কুমিল্লা ক্যান্টনমেন্টের দরের। মারামারি করে দেখে আমি একটা ঘরে ড্রেসিং টেবিল ছিল আমার আগের, ওটা বিক্রি করে ওদেরকে 2000 টাকা দিয়া কইছি তোমরা যাও গা, শ্বশুর বাড়িতে থাকো আন তুমি, পরে আমি ঢাকা যাই কি করি তোমার একটা লাইন করে আমি দিতে পারছি। তখন উনি ওই আমার ওই ছেলে ধরেন হয়েছে সিয়ামেসে, হওয়ার আগে 3 দিন আগে ও চলে গেছে পোস্টিংয়ে। আমার হাজবেন্ড আর আসে নেই। 3 দিন পরে আমার হাজবেন্ড আসছে, এর মধ্যে আমার বোন আসছে, মেজে বোন বাইর বউ আসছে দেশের থেকে, ওরা আমার যত্ন করতেছে। দেশে বলছি দেখা উনি জিদ্দের ঠেলা, আগে তো ভালো বাজার করছে, দেশে বলছি বলে জিদ্দের ঠেলা উনি আমার ঘরে কোনো বাজার করে না। এখন ওনার কুষ্টিম শেষে উনি যশোর চলে গেছে, যাওয়ার পরে আমাদের কোনো টাকা পয়সা দেন, আমাদের ওইখানে ফালাইয়া রেখে গেছে। এখন কি করবো, গেছি যশোর, যাই ওইখানে ইউনিটে টলছি পরে আমার টাকা দিছে, এদিন 10,000 দিছে, পরে আমি আবার চলে আসছি। আই ওইটা দিয়ে বাড়িওয়ালারা দিছি কয় টাকা জানি, ঘর ভাড়া 4-5 হাজার টাকা, আড্ডা দিয়া চলতেছি। কোনো মধ্যে চলতে 2 মাস টাকা পাঠাইছে বিকাশে, পাঠানোর পরে না আবার 2 মাস টাকা পাঠায় না, 2 মাসের ভাড়া বাইজা গেছে। তারপর আবার ওই বাবুরি নিয়ে 22 মাসের এখন গাড়ি তুলছি, গিয়ে গেটে গেছি। পরে ওই লোকজনে আমার হাজব্যান্ডটাই কিনে দিয়েছে, তো হাজব্যান্ডে নিয়ে গেছে, নিয়ে এক সৈনিকের বাসায় উঠাইছে। ওই সৈনিকের কইছে খাওয়া দাওয়া দিতে, দিয়া 2 দিন ধরে আমি ওই সৈনিকের বাসায়, আমার হাজব্যান্ড আমার খোঁজ খবরও নেয় যায়ও নি আমার কাছে। তখন আমি নিচে নামিয়া গেছি ওরে কোলে নিয়ে, নামিয়া আমি ইউনিটের ভিতরে ঢুকছি, ঢুকা কমান্ডাররা মনে মিটিং করতেছে, তাই আমার ডাকছে যে কে, কইছে অনুকের ও ভাই। তা আমার যাই জিজ্ঞাসা করতেছে, লেফটেন্যান্ট কর্নেল উনি আমার জিজ্ঞাসা করে, গেছি পরে জিজ্ঞাসা করবো কেন আসছেন, কি বালা মন্দ, তা জিজ্ঞাসা না করে আমার হাজব্যান্ড দাঁড়ায় রয়েছে। ও বানাইয়া কইছে ওর বিয়ে হয়েছে আগে, তো আমার তো বিয়ে হয়েছে জানি আমি, সে বিয়ে করছে। বলে যে আপনার কয়টা বিয়ে হয়েছে? আমি কি স্যার আমার আগে বিয়ে হয়েছে, একটা বাচ্চা আছে, মেয়ে বাচ্চা আমার, আমি এটা বলছি। তখন এই কথা বলছে পরে আমি কি স্যার শোনেন আপনি সুস্থ বিচার করেন, যদি সুস্থ বিচার না করেন আল্লাহর কাছে ঠেকা থাকবেন, এটা বলছি। পরে আমার হাজব্যান্ডটা উনি গালাগালি করছে, তাই থাপ্পড় দিয়ে তোর কানাউটি ফাটালামু, বেদব কোথায় গা তুই বিবাহ করছো, খাওয়ান করছো না, বলছে। পরে আমি চলে আসছি, চলে আইসা আমারে মানে আমার হাজব্যান্ড গালাগালি করছে বিশ্রীভাবে, বাইরে নামিয়া গালাগালি করছে। আমি ওই বাবুরা 22 মাসের কোলে মাথা ঠিক ছিল না, ওই ক্যান্টনমেন্টের গেটের সামনে আসছিল ট্রেনের রাস্তা, একবার গেটের সামনে। আমি যে সময় ট্রেনের তলে যাই, ওনারা
আমার টানাটানি করছে আর্মির লোকেরা যে ভাবি এই কাজটা করেন না, আপনি ভালো না। এই ভদ্রমহিলার জীবনের গল্প আসলে সারা রাত শুনলেও শেষ হবে না। কিছু কিছু জায়গায় আমাদের স্কুইজ করতে হচ্ছে, কারণ আমাদের গল্পের যে মূল জায়গাটা সেটা হচ্ছে ওনার সন্তান রেপড হওয়া। আমি বারবার মাপ চেয়ে নিচ্ছি আপনাদের কাছ থেকে, কারণ এরকম ওয়ার্ড আমি আসলে ইউজ করতে বাধ্য হচ্ছি এদেরকে সামনে রেখে। আপনারা চলে আসতে পারেন আমাদের ফেসবুক পেজে, আমরা স্টুডিওতে কীভাবে আছি এটা দেখার জন্য। আমাদের ফেসবুকের ঠিকানা www.facebook.com/kibriya.rj, পেজটি আছে RJ কিবরিয়া নামে। এবং এই অনুষ্ঠানটি একযোগে আপনারা শুনতে পাচ্ছেন ঢাকা FM এর ইউটিউব চ্যানেলে। ঢাকা FM নামে সার্চ করলেই হবে ইউটিউব চ্যানেল, অটোমেটিক্যালি আপনারা ওখানে পেয়ে যাবেন আমাদের ইউটিউবে। আমি জানি যে আপনার শেষ পর্যন্ত এই সংসারটাও টিকেনি, গোলেমালে এটাও শেষ হয়ে যায়। আমি বরং ছোট্ট একটা বিরতি নেই, বিরতির পর ফিরে এসে আপনার ওখান থেকেই শুনবো। কিন্তু আমরা মূল যে জায়গাটায় যেতে চাই সেটা হচ্ছে আপনার এই ছোট মেয়ের ঘটনাটা, যেটা খালি এদের পড়ালেখার কথাই কইতাম, ঘরে আইলো কইতাম মা তোমরা সুন্দর করে পড়ো। এরম করতে করতে আমি কিস্তিতে টাকা উড়াইয়া দেই ফুদে মানুষে বিক্রি করে, কাপড় চোপড় অনেক বেচা কিনা হয়। আমি ওগুলো আইন এক এক জায়গাতে সাপ্লাই করে বিক্রি করতেছি এখন। ওই মিশিংয়ে আছে এখনো ঘরে আমার। এই ঘটনাটা ওর বড় বোন বলতে চাচ্ছে। প্রিয় শ্রোতা, আমরা মাকে এতক্ষণ পর্যন্ত ফ্লোর দিয়ে রেখেছিলাম এবং আপনাদের সদয় অবগতির জন্য জানাচ্ছি একটা, হ্যাঁ নিশ্চয়ই আপনাকে দিব ফ্লোর। একটা মার জন্য কতটা ভয়ানক হতে পারে এই সন্তানদের ঘটনা বর্ণনা করা। আল্লাহ মাফ করুক, আমি আর কিছু বলতে চাচ্ছি না, আমি স্পিচলেস টোটালি। আচ্ছা ঠিক আছে, বড় বোনকে হ্যাঁ বলেন। তারপরে দেখেন বড় মেয়ে ক্লাস এসএসসি পরীক্ষা দিল, দিয়া এই গ্রেডের উপরে উঠাইছে। ও সরকারি কলেজে চান্স পাইছে, সরকারি কলেজে পড়ালেখা করে। ওর খরচ আমার লাগে না অত বেশি, অল্প অল্প। ও টিউশনই করে, মানুষের বাসায় দিই নি টিউশনই করতে। যে মানুষ যদি আমার মেয়ের দিকে খারাপ নজরে তাকায়, লেকের বাসায় টিউশনই করতে দেয় না। ও ঘরে যা পড়ায় তা দিয়ে চলে। আর আমি কাপড় বেশি জানেন, বিকালবেলা জুরিয়ান রেল গেট যে কাপড় বেশি, হাজার হাজার মানুষের দেখছে এই বোরকার মুখ ডাইকে আসে, সারাদিন কাপড় বেশি আমি। কেউ যেন দেখলে কইতে পারেন আমার বাচ্চারা কাপড় আলির মাইয়া খোটা না জান দেয় লেগে, জানেন আমি এরকম করে করে চলি। আর আজকে আমি সাজানো সংসার আমার ধ্বংস। আমি আসতেছি প্রিয় শ্রোতা, আমি এখানেই আপনাদেরকে নোট করতে চাই যে এই হচ্ছে আমাদের আসল জায়গাতে আসা। এতক্ষণ আসার জন্য আমি এতক্ষণ আপনাদেরকে একটা বর্ণনার মধ্যে রেখেছি। এই কথাটা এই কারণেই বলছি, পত্রপত্রিকায়, টেলিভিশনে বা অন্য কোথাও গণমাধ্যমে যে এই রেপের ঘটনাটা আসে, এটা শুধু আপনি রেপটাই জানেন, কিন্তু রেপ হলে একটা ফ্যামিলির কি হয়, যাকে রেপ করা হচ্ছে সেই সন্তানটি কত কষ্ট করে বড় হয়।